হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো লুসেন্ট ফিজিক্সের নবম চ্যাপ্টার। সেটা কি? সেটা হচ্ছে ইলাস্টিসিটি, যার বাংলা হচ্ছে স্থিতিস্থাপকতা। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা সবাই ইলাস্টিসিটি এই শব্দটা শুনেছি, তাই না? ইলাস্টিক জিনিস আমরা শুনেছি, তাই না? রাবার হতে পারে, কিংবা প্যান্টে ইলাস্টিক থাকে, সেগুলো হতে পারে, কিন্তু বাংলাটা আমরা কেউ জানি না। তো বাংলাটা একটু মাথায় রাখবে, স্থিতিস্থাপকতা। এবার আমরা এটাও বলে দিই যে এই যে ইলাস্টিসিটি সম্পর্কে আমাদের যে ধারণাটা আছে ফিজিক্সের হচ্ছে তার ঠিক উল্টোটা। মানে কি? মানে আমি প্রথমে জিনিসটা বলে দিই, তারপরে আমি ডেফিনেশন বা সংজ্ঞায় আসছি। ইলাস্টিসিটি মানে আমরা কি বুঝি? ধরো একটা রাবার আছে, সেই রাবারটাকে আমরা কতটা টেনে বাড়াতে পারছি সেটাই আমরা ভাবি ইলাস্টিসিটি, তাই না? ধরো একটা কারোর প্যান্ট আছে, প্যান্টের এই রাবার আছে, সেটা ধরে আমরা কত টেনে বাড়াতে পারছি সেটা আমরা বলি ইলাস্টিসিটি। মানে কতটাও বাড়তে পারছে, যে যতটা বাড়ে আমরা তাকে বলি তত বেশি ইলাস্টিক, তাই না? এই টাইপের কথা আমরা বলি, কিন্তু এটা অ্যাকচুয়ালি ভুল কথা। অ্যাকচুয়ালি ইলাস্টিসিটি কি বলতো? ইলাস্টিসিটি হচ্ছে, ধরো একটা এরকম প্যান্ট আছে, তাতে এরকম একটা রাবার আছে, ঠিক আছে? এবার ধরো দুদিকে এরকম টানা হলো, ঠিক আছে? এটা একটা ফোর্স দিয়ে টানা হয় না, একটা বল দিয়ে টেনে এতটা বাড়ানো হলো। ইলাস্টিসিটি অ্যাকচুয়ালি বলা হয় এই যে একটা ধর্ম, যে হচ্ছে টেনে ওকে অরিজিনাল শেপে আনতে চাইছে বা সেই আগের অবস্থায় আনতে চাইছে, সেই ধর্মটাকে অ্যাকচুয়ালি ইলাস্টিসিটি বলা হয়। আমি আবার বলি, তুমি একটা গার্ডার নাও, ঠিক আছে, বা রাবার নাও, যা ইচ্ছা নাও, ঠিক আছে, রাবার ব্যান্ড যেগুলো হয়, সেটাকে টেনে তুমি বাড়ালে, এবার একটা ধর্ম কাজ করে, সেটা কি? সেটা হচ্ছে ওকে ওই আগের অবস্থায় ফিরিয়ে আনার। এই ধর্মটাকেই ইলাস্টিসিটি বলে, ঠিক আছে? সুতরাং আমরা যে ইলাস্টিক করি, যে কনসেপ্টটা আমাদের মধ্যে আছে, সেটা কিন্তু খুব একটা ঠিকঠাক নয়। তো এখানে দেখো ডেফিনেশনেও তাই বলছে। বলছে ইলাস্টিসিটি ইজ দ্য প্রপার্টি, ঠিক আছে? ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা হচ্ছে একটা ধর্ম। কার ধর্ম? মেটেরিয়াল অফ এ বডি, ঠিক আছে, বস্তুর মেটেরিয়ালের ধর্ম। বাই ভার্চু, যেটার কারণে, হুইচ দ্য বডি অ্যাকোয়ার্স ইটস অরিজিনাল শেপ অ্যান্ড সাইজ, ঠিক আছে, যেটার কারণে বডি কি করছে, মানে অ্যাকোয়ার করছে তার অরিজিনাল শেপ এবং সাইজের, ঠিক আছে? অরিজিনাল যে আকার এবং তার যে সাইজ, সেটাই কি হচ্ছে, সেটাই সে ফিরে যাচ্ছে। কার পরে? আফটার দ্য রিমুভাল অফ ডিফর্মিং ফোর্স, ঠিক আছে, যে ফোর্সটা আমরা দিয়ে বডিটাকে টেনে ধরে রেখেছিলাম সেইটা ছেড়ে দেওয়ার পরে। মানে মানে সোজা বাংলা কথায় আমি যেটা বলবো সেটা হচ্ছে এই, কোনো একটা বস্তু ছিল, ঠিক আছে, সেটা কি হচ্ছে, সেটা টেনেছো তুমি, টেনে এই যে ফোর্স দিয়েছো, টেনে কি করেছো, দুধারে এনেছো। এরপরে কি হচ্ছে, একটা ধর্ম কাজ করছে, একটা প্রপার্টি কাজ করছে, যে প্রপার্টিটা কি করছে, ওকে আগের শেপ এবং সাইজ, ঠিক আছে, আগের শেপ এবং সাইজে নিয়ে আসতে সাহায্য করছে। সেইটাকেই আমরা বলবো ইলাস্টিসিটি। ডেফিনেশন খুব একটা আসে না, বোঝার জন্য জাস্ট আমি বলে দিলাম। নেক্সট দেখো, ইলাস্টিক লিমিট। সব কিছুর একটা লিমিট আছে, তাই না? আমরা কি বলি, মানে একটা সীমা আছে বলি না, সহ্যের একটা সীমা আছে, তাই না? সমস্ত কিছুর একটা সীমা আছে, তেমনি ইলাস্টিসিটিরও একটা সীমা আছে। তোমরা জাস্ট মানে নর্মাল ভেবে নাও, তারপর সায়েন্সের ভাষায় ভাববে জিনিসটা। সীমা মানে আমি কি বলতে পারি? দেখো, মানে বলে না ধৈর্যের একটা সীমা আছে, মানে কি একটা লিমিট পর্যন্ত ধৈর্য দেখাবে, তারপরে আর দেখাবে না। ঠিক ইলাস্টিসিটির লিমিট এটা কি হবে, একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ও ইলাস্টিসিটি ধর্ম দেখাবে, তারপরে আর দেখাবে না। মানে কি হলো, মানে ধরো সেই একই ব্যাপার, ধরো এই একটা প্যান্টের গার্ডার, ঠিক আছে, তুমি টানছো, দুদিক দিয়ে টানছো, টানতে 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 এমন একটা জায়গা পর্যন্ত যাবে, যার পরেও ছেড়ে দিলে ও আগের জায়গায় চলে আসবে। কিন্তু ওর বেশি যদি তুমি টেনে ফেলো, আরো বেশি ফোর্স দিয়ে দাও, তাহলে কিন্তু ওইটা জিনিসটা বেড়ে যায়। তাই জন্যই দেখবে কোনো ছোট মানে ভাই যাদের আছে, তাই না, তারা দাদাদেরকে নিজেদের জামা কাপড় পরতে দেয় না। কেন? বলছে যে আমার জামা বেড়ে যাবে, আমার প্যান্ট বেড়ে যাবে। তার কারণ কি? ওর ইলাস্টিক প্রপার্টি কাজ করবে না। বুঝতে পারলে? মানে নির্দিষ্ট সীমার বাইরে বেরিয়ে যাবে জিনিসটা। এখানেও তাই। জিনিসটা কি বলছে দেখো, ইলাস্টিক লিমিট কি বলছে? ইলাস্টিক লিমিট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ডিফর্মিং ফোর্স, মানে যে ফোর্সটা অ্যাপ্লাই করে তুমি ওটাকে বাড়াচ্ছ, সেটার ম্যাক্সিমাম ভ্যালু আপ টু হুইচ দ্য মেটেরিয়াল সোর্স ইজ ইলাস্টিক প্রপার্টি, ঠিক আছে, যেটা পর্যন্ত সেই মেটেরিয়ালটা তার নিজের ইলাস্টিক প্রপার্টি বা হচ্ছে স্থিতিস্থাপকতার ধর্ম দেখাতে পারে। অ্যাবভ হুইচ, যেটার উপরে গেলে, মানে তার উপরে গেলে কি হয়ে যাবে, ওই ফোর্সের বেশি যদি তুমি অ্যাপ্লাই করে ফেলো, তখন কি হয়ে যাবে, দ্য মেটেরিয়াল লুজেস ইটস ইলাস্টিক প্রপার্টি, ঠিক আছে, সেই মেটেরিয়ালটা বা বস্তুটা কি করবে, তার নিজের স্থিতিস্থাপক ধর্ম কিন্তু লুজ করে ফেলবে, বা মানে আর বজায় রাখতে পারবে না, মানে বেড়ে যাবে, সোজা কথা বাংলা কথা। বোঝা গেল? এরপরে কি আছে? এরপরে দুটো জিনিস আছে, একটা হচ্ছে স্ট্রেস আর একটা হচ্ছে স্ট্রেন, ঠিক আছে? স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে দেখো, ডিরেক্ট চাপ তো বলা যায় না, বাংলা ভাষায়, ভালো বাংলা ভাষায় একে পীড়ন বলে, ঠিক আছে?
আমি চাপ লিখে রেখেছি কারণ চাপের সাথে এটা সমান বলে আমি চাপ লিখে রেখেছি, মনে রাখার জন্য সুবিধা হবে, ঠিক আছে। ডিরেক্ট কেউ বলে দেবে না স্ট্রেস মানে চাপ, স্ট্রেস মানে অ্যাকচুয়ালি সায়েন্সের ভাষায় কিন্তু বাংলাতে পীড়ন। তো স্ট্রেস কি? স্ট্রেস মানে বলছে দ্য রিস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া সেট আপ ইনসাইড দ্য বডি সাবজেক্টেড টু ডিফর্মিং ফোর্স ইজ কল স্ট্রেস, ঠিক আছে। সোজা কথা, এই যে তুমি আমি ইলাস্টিক যে বডিটা যেটা হচ্ছে তুমি দুদিক দিয়ে টেনে বাড়াচ্ছিলে, একটা ফোর্স দিচ্ছিলে, তো ওই ফোর্স প্রত্যেক ইউনিট এরিয়ায় বা একক এরিয়ায়, সেটাই হচ্ছে তোমার স্ট্রেস, ঠিক আছে। এইটুকু শুধু মনে রাখবে, বাকি কিচ্ছু মনে রাখতে হবে না। তাহলে স্ট্রেস মানে কি হলো? স্ট্রেস মানে ফোর্স বাই হচ্ছে এরিয়া, আর ফোর্স বাই এরিয়া তোমরা আগেই আমি তোমাদেরকে পড়িয়েছি, চাপ ইকুয়াল টু কি ফোর্স বাই এরিয়া। সুতরাং আমি এই জন্যই চাপ লিখে রেখে দিয়েছি, মানে এই যে স্ট্রেসটা সেটা অনেকটা চাপের সমান, বুঝতে পারলে? এবার তোমার যদি স্ট্রেসের কেউ একক জিজ্ঞেস করে তাহলে চাপের এককও তুমি বলে দিতে পারো, মাত্রা জিজ্ঞেস করলে চাপের মাত্রাও তুমি বলে দিতে পারো। তো এইগুলো একটু বুদ্ধি করে কাজ করলে কিন্তু জিনিসগুলো সুবিধা হয়। এরপরে এসো স্ট্রেন। স্ট্রেন মানে কি? আকারের পরিবর্তন। আর যদি ভালো সায়েন্সের বাংলা ভাষা বলো তাহলে সেটা কি? সেটা হয়ে যাবে বিকৃতি। মানে কি? মানে ধরো তুমি দেখো কোনো জিনিসই প্রপার ইলাস্টিক নয়। মানে ধরো তুমি একটা জিনিসকে টানলে, এই ধরো একটা প্যান্ট আছে, ইলাস্টিক প্যান্ট, সেটাকে তুমি টেনে দুধারে বাড়ালে, ঠিক আছে, এইটা হচ্ছে তার অরিজিনাল শেপ, ঠিক আছে। এই যে প্যান্টের এইটা হচ্ছে লেন্থ হচ্ছে অরিজিনাল, আর কিছুটা লেন্থ কিন্তু যখন ফিরে আসে, পুরো একদম ফিরে আসে না, কিছুটা হলেও কিন্তু ওর বিকৃতি ঘটে, এইটা কি স্ট্রেন বলছে। কিছুটা হলেও ঘটবে, প্রত্যেকবারে ঘটে, সেটা আমরা বুঝতে পারি না, সাধারণ চোখে বুঝতে পারি না, কিন্তু ছোট্ট হলেও কিন্তু ও আকারে কিন্তু ধরো এই সাইজ ছিল, তো তুমি টেনে বাড়িয়েছো আবার ছেড়ে দিয়েছো, ও একদম সেই সাইজে ফিরে আসে না, একটু হলেও, মানে একদম মানে সে মাইক্রো মিলিসে মানে হলেও একটু হলেও সেই ও কিন্তু হালকা ওর বিকৃতি ঘটে, ঠিক আছে। এবার ওই যে বিকৃতির যে রিলেটিভ চেঞ্জ বা আপেক্ষিক যে পরিবর্তন, তাকেই আমরা কি বলি? তাকেই আমরা স্ট্রেন বলি। এখানে বলছি দেখো, দ্য রিলেটিভ চেঞ্জ ইন ডাইমেনশন অর শেপ অফ এ বডি হুইচ সাবজেক্টেড টু স্ট্রেস ইজ কল্ড স্ট্রেন, ঠিক আছে। মানে স্ট্রেন আমরা কিভাবে মনে রাখবো? স্ট্রেন আমরা মনে রাখবো, দেখো এই ইংরেজি ডেফিনেশন তোমার না মনে রাখলেও চলবে, জিনিসটা একটুখানি আইডিয়া থাকলেই হবে। স্ট্রেস মানে আমরা মনে রেখেছি এফ বাই এ। স্ট্রেন মানে কি? ওর যে অরিজিনাল শেপ, ধরে নাও তার ব্যাস ছিল হচ্ছে তোমার, ধরো একটা এরকম বস্তু ছিল যার ব্যাস ছিল ডি, ঠিক আছে, অরিজিনাল ব্যাস ছিল ডি। এবার টানাটানির ফলে কি হয়েছে? ব্যাসটা একটুখানি পরিবর্তন হয়ে গেছে, সে বাড়তেও পারে কমতেও পারে, ব্যাস এই জিনিসটা হয়ে যাবে বিকৃতি, বোঝা গেল? ধরো কোনো বস্তু লেন্থ ছিল অরিজিনাল এল, ঠিক আছে, টানাটানির পরে লেন্থটা হালকা বেড়ে গেছে কিংবা কমেও যেতে পারে, সবসময় তো টানে না, মানুষ ঠেলেও, তো টানতে পারি বা ঠেলতে পারি, ম্যাক্সিমাম সময় টানাটাকেই আমরা ধরি। তো ধরো হালকা বেড়ে গেছে, সেই বেড়ে যাওয়াটাকে ডেল্টা এল বলা হয়, ঠিক আছে, বেড়ে যাওয়াটাকে ডেল্টা এল বলা হয়। তাহলে এই যে অরিজিনাল আর যে বেড়ে যাওয়া, এদের অনুপাতকেই কি বলবো? আমি স্ট্রেন বলবো। ধরো কোনো বস্তুর আয়তন, টানাটানি করেছো, বস্তুটার অরিজিনাল আয়তন ছিল ভি, ধরো একটা বস্তুর আয়তন ছিল ভি, কিন্তু টানাটানির ফলে বস্তুটার আয়তন হালকা বেড়ে গেছে, বেড়ে যাওয়াটাকে কি বলবো? ডেল্টা ভি, এইটাকেই বলবো আমরা স্ট্রেন, ঠিক আছে। এর পরের যেগুলো আছে সেগুলো লাগবে না, তার কারণ কি? তার সেগুলো হচ্ছে আমি বাংলায় পরে লিখে দিয়েছি, তোমরা পেয়ে যাবে। নেক্সট কি দেখো, হুকস ল। হুকস ল কি বলছে? এই যে তোমাদের পরীক্ষা একটা ফেমাস কোশ্চেন হচ্ছে এটা, হুকস ল কিসের সাথে সম্পর্কিত? তাহলে কি হয়ে যাবে? স্থিতিস্থাপকতার সাথে বা হচ্ছে ইলাস্টিসিটির সাথে, এটাই একটা কোশ্চেন। আর হুকস ল কি সেটাও আর একটা কোশ্চেন। হুকস ল মানে বলতে গেলে গদা বাংলা কথা হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেনকে হুকস ল বলে, ঠিক আছে। স্ট্রেস বাই স্ট্রেন সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট হয়, সেটাই হচ্ছে হুকস ল। কিন্তু যদি ডেফিনেশনের ভাষায় আমরা বলি সেটা কি? সেটা হচ্ছে আন্ডার ইলাস্টিক লিমিট, ঠিক আছে। আমরা যা করবো সেটা তো ইলাস্টিক লিমিটের মধ্যেই থাকতে হবে, সীমার মধ্যে থেকেই কাজ করতে হবে, তারপরে কোনো কিছু নিয়ম ফলো হবে, না হলে ফলো তো হবে না, তাই না? তাহলে আন্ডার ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, ঠিক আছে। স্ট্রেস হচ্ছে প্রপোর্শনাল, মানে প্রপোর্শনাল বা সমানুপাতিক কার? স্ট্রেনের, ঠিক আছে। এবার দেখো স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, তাহলে আমি কি লিখতে পারি? স্ট্রেস, স্ট্রেস সমানুপাতি হচ্ছে তোমার স্ট্রেন, ঠিক আছে। তাহলে স্ট্রেস ইকুয়াল টু আমি কি লিখতে পারি? প্রপোর্শনাল তুলে দিলে একটা ধ্রুবক আনতে হয়, আমি সেই ধ্রুবকটাকে কি আনলাম? ই আনলাম, ঠিক আছে। অনেক সময় কে আনা হয়, আমি ই আনলাম, তাহলে ই ইন্টু স্ট্রেন। তোমরা সেই মাধ্যমিকে পড়েছিলে যখন আমরা সমানুপাতি তুলি একটা ধ্রুবক আনতে হয়, ঠিক আছে। এইবারে দেখো এই যে স্ট্রেস, ঠিক আছে, এই যে স্ট্রেস আর এই যে স্ট্রেনটা, তাহলে এপারে চলে আসলে কি হবে? নিচে চলে যাবে, তাহলে কি পড়ে থাকবে? ই পড়ে থাকবে, ঠিক আছে। এই ইটা হচ্ছে কি? ধ্রুবক, আমরা আগেই বলেছি যেটা নট ইকুয়াল টু জিরো হয়, তাই না, ধ্রুবক হয়। এইটাই হচ্ছে হুকস ল, ওরা এখান থেকে এই জিনিসটা বের করেছে, দেখো স্ট্রেস বাই স্ট্রেন ইকুয়াল টু ই, ইটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার এই ইটাকে কি বলে? ইটাকে বলা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি,
ঠিক আছে, বা ইলাস্টিক কনস্ট্যান্ট। এটা একটু মাথায় রাখবে, ইলাস্টিক কনস্ট্যান্ট ইকুয়াল টু কি স্ট্রেস বাই স্ট্রেন, এটাও ডিরেক্ট কোশ্চেন হয়। ঠিক আছে, মডুলাস অফ ইলাস্টিসিটি। এইবার অনেক সময় আমরা দেখেছি যে এই যে মানে মডুলাস অফ ইলাস্টিসিটি বলো বা ইলাস্টিক কনস্ট্যান্ট বলো, এর হচ্ছে কি একক জানতে চেয়েছে বা ইউনিট জানতে চেয়েছে। আচ্ছা, ইউনিট এখানে লেখাই আছে তোমাদের নিউটন পার মিটার স্কোয়ার বা নিউটন মিটার টু দি পাওয়ার -2, এটা লেখা আছে, কিংবা পাস্কেল এটাও বলা আছে। ঠিক আছে, কিন্তু এটা মুখস্থ না করে আমরা কিভাবে পাবো? দেখো জিনিসটা আমি কি জানি, এই যে ই, এটারই তো বের করতে বলেছি। ই মানে কি? স্ট্রেস বাই স্ট্রেন। আচ্ছা, স্ট্রেস মানে আমি কি বলেছিলাম? স্ট্রেস মানে চাপের সঙ্গে কম্পেয়ার করতে বলেছিলাম, চাপ। আর স্ট্রেন, স্ট্রেন মানে কি? স্ট্রেন মানে বলেছিলাম যে কোনো স্ট্রেন হতে পারে, লেন্থ বাই এল হতে পারে। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, এইটা আর এইটা এদের একক আর আলাদা করে হবে না, কারণ এরা হচ্ছে অনুপাত, তাই না? উপরেও এল নিচেও এল, তাহলে এল এল কেটে যায়, কেন? উপরে এল তুমি মিটার মিটার দেখো, উপরেও যদি মিটার বসাও নিচেও মিটার বসাও, মিটার মিটার কেটে যাবে, কারণ অনুপাত, তাদের কোনো একক থাকেই না, তোমরা ছোটবেলা থেকে জানো। তাহলে পড়ে আছে শুধু পি। পি মানে কি? পি মানে প্রেসার বা চাপ। চাপের একক কি? চাপের একক কিন্তু পাস্কেল। আর চাপকে আমরা আরেক ভাষায় কি লিখতে পারি? এফ বাই এ। এফ মানে কি? নিউটন। আর এ মানে কি? দৈর্ঘ্য স্কোয়ার, তাই না? এরিয়া। দৈর্ঘ্য স্কোয়ার মানে কি? মিটার স্কোয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি নিউটন মিটার টু দি পাওয়ার -2। দেখো, এটা তো বেরিয়েই গেল। সবসময় যে মুখস্থ করতে হবে তা কিন্তু না, ঠিক আছে? শুধু জিনিসটা বোঝা থাকলে কিন্তু তুমি এমনি তোমার মনেও থাকবে, আর পরীক্ষার সময় ভুলে গেলে তুমি কিন্তু বেরও করে নিতে পারবে। ঠিক আছে, এইবার দেখো, এই যে ইলাস্টিক কনস্ট্যান্ট যেটা আছে সেটা 3 ধরনের আছে। ইলাস্টিক কনস্ট্যান্ট কত ধরনের আছে? 3 ধরনের আছে। সেই 3 ধরনের জিনিসটা দিয়েই এখানে শেষ করেছে, কিন্তু এর আগে আমি তোমাদের জিনিসটা একটু বুঝিয়ে দিই। ঠিক আছে, দেখো, স্ট্রেন আর স্ট্রেস এটা একটু আমাদের প্রথমে জানতে হবে। স্ট্রেন অনেক রকমের হতে পারে। ঠিক আছে, স্ট্রেন মানে বিকৃতি। ধরে নাও কোনো একটা তার ছিল, সেই তারের ব্যাস ছিল হচ্ছে ডি। তারের ব্যাস মানে কি? এই এখান থেকে এইটা ব্যাস হবে, তাই না? এগুলো ব্যাস হবে, গোল তারের এই টোটাল লেন্থটা, মানে এই সাইড বরাবর লেন্থটা হচ্ছে কি? ব্যাস হবে। এই ব্যাসের যে পরিবর্তন সেটাকে বলা হয় পার্শ্ব বিকৃতি। আমি কি বলেছিলাম? নিচে অরিজিনালটা থাকে আর উপরে যেটুকু বেড়েছে বা কমেছে সেটা উপরে থাকে, পার্শ্ব বিকৃতি। এবার ধরো টানাটানি করলে লম্বায় যে বিকৃতিটা ঘটে সেটাকে আমরা কি বলবো? অনুদৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, কি বলেছিলাম? অরিজিনালটা নিচে থাকবে আর যেটুকু বাড়লো বা কমলো ডেল এল দিয়ে সেটা উপরে থাকবে। আয়তন বিকৃতি মানে কি? টানাটানির ফলে কি হচ্ছে? আয়তনের পরিবর্তন হয়েছে। আয়তন মানে ভি, সেটা নিচে থাকবে, আর উপরে টানাটানির ফলে যেটা বেড়েছে বা কমেছে সেটা ডেল দিয়ে উপরে লিখে দেবো, হলো। ক্রিন্টন বিকৃতি বলে একটা আছে, সেটা কি? সেটা হচ্ছে লেন্থটাকে রাখা হয় আর উপরে যেটার পরিবর্তন ঘটেছে সেটা, এটা কিছুই নয়। এটা ক্রিন্টন বিকৃতিটা অনেকটা কেমন বলতো? ধরো একটা বই আছে, ঠিক আছে, বইটা মানে জাস্ট ধরো তোমার সামনে একটা বই আছে, মোটা বই, বইটাকে এরকম উপর থেকে নিয়ে এদিকে ঠেলে দেবে, হাত দিয়ে ঠেলে দেবে, ওই যে একটা বিকৃতি ঘটে না, জাস্ট বইটা সরে গেল একটুখানি, মানে বইটা নিচ থেকে সরেনি, জাস্ট উপরের দিকটা একটু সরে গেল, ওইটাকে ক্রিন্টন বিকৃতির সঙ্গে তুলনা করা যেতে পারে। অতটা ইম্পর্টেন্ট নয়, পরীক্ষা অতটা আসেও না। ঠিক আছে, এবার দেখো, এগুলো নিয়ে ডিটেলে জানতে গেলে কিন্তু প্রচুর জানা যায়। ঠিক আছে, ইলাস্টিসিটি নিয়ে আমরা 11-12 যখন পড়েছি, মোস্ট প্রবাবলি আমাদের সময় 11-এ ছিল, প্রচুর বড় চ্যাপ্টার, এতে দিয়ে প্রচুর ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা যায়। ঠিক আছে, সুতরাং আমরা অত ডিটেলে যাব না, যেটুকু আসে আমরা সেটুকুর মধ্যেই ঘোরাফেরা করবো। এবার দেখো, তাহলে সবকটা বিকৃতি আমরা পড়েছি। তাহলে কি? পার্শ্ব বিকৃতি পড়েছি, অনুদৈর্ঘ্য বিকৃতি পড়েছি, আয়তন বিকৃতি পড়েছি, ক্রিন্টন বিকৃতি পড়েছি। এবার দেখো, সবকটা স্ট্রেসও আমরা পড়বো। অনুদৈর্ঘ্য স্ট্রেস, ঠিক আছে, বা অনুদৈর্ঘ্য পীড়ন বলতে পারি আমরা, এটা স্ট্রেসই বলি। অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি? মানে হচ্ছে সোজা কথা, এই যে আমরা যে ফোর্সটা লাগাই, এই যে একটা প্যান্ট, তার এই দিকে যে ফোর্সটা লাগাই প্রতি একক মানে ক্ষেত্রফলে যে ফোর্সটা লাগাই তাকেই আমরা অনুদৈর্ঘ্য পীড়ন মানে স্ট্রেস বলি বা অনুদৈর্ঘ্য পীড়ন বলি, সেটাকে আমরা পি দিয়ে ডিনোট করতে পারি। অভিলম্ব স্ট্রেস মানে কি? সোজাসুজি। ঠিক আছে, এটা হচ্ছে লম্বা লম্বি 90 ডিগ্রিতে কি হচ্ছে? আমরা পীড়নটা লাগাই। ঠিক আছে, এখানেও পি ইকুয়াল টু এফ বাই এ আমি লিখতে পারি, কেন? প্রতি ক্ষেত্রে একই ব্যাপার। আর ক্রিন্টন স্ট্রেস মানেও আমি পি ইকুয়াল টু এফ বাই এ। ঠিক আছে, সবকটা একই হলো। এইবারে এখান থেকেই হচ্ছে জিনিসটা শুরু। ঠিক আছে, দেখো, স্ট্রেস বাই স্ট্রেন আমরা জানি না, আমরা কি জানি? স্ট্রেস বাই স্ট্রেন। ঠিক আছে, স্ট্রেস বাই স্ট্রেন, এটাই তো হুকের নিয়ম ছিল, স্ট্রেস বাই স্ট্রেন। দেখো, অনুদৈর্ঘ্য স্ট্রেস বাই অনুদৈর্ঘ্য বিকৃতি করব, কি পেয়ে যাব? ইয়াং মডুলাস অফ ইলাস্টিসিটি। দেখো, অনুদৈর্ঘ্য মানে লংগিটিউডিনাল স্ট্রেস বাই হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেন। ঠিক আছে, দেখো, এখান থেকে বুঝতে পারলে অনুদৈর্ঘ্য স্ট্রেস বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, এটা আমরা পেয়ে গেছি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দেখো, অভিলম্ব স্ট্রেস বাই অভিলম্ব বিকৃতি করব আমরা, তাই না? দেখো, সেটাকে আমরা বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি বলবো, যেটাকে আমরা কে দিয়ে প্রকাশ করি।
দেখো সেটা হচ্ছে ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন, এইভাবেও আমরা বলতে পারি। ঠিক আছে, এই অবিলম্ব স্ট্রেসটাকে আমরা ভলিউম স্ট্রেনও বলতে পারি। আর একদম শেষে দেখো ক্রিম্পটন বিকৃতি আছে আর ক্রিম্পটন স্ট্রেস আছে, তাহলে ক্রিম্পটন স্ট্রেস আর ক্রিম্পটন বিকৃতি সেটাও দেখো রিজিডিটি মডুলাস, ঠিক আছে, যেটা ইটা দিয়ে প্রকাশ করা হয়, এটাকে হচ্ছে ট্যানজেন্সিয়াল অর শেয়ার স্ট্রেস। দেখো ট্যানজেন্সিয়াল কেন বলছি, আমি তোমাদের সেই বললাম বইটা এরকম ট্যানজেন্ট বরাবর তুমি ধাক্কা দিচ্ছ, আর কি আর শ্রেয়ার স্ট্রেন, ঠিক আছে, এইটাকে আমরা বলছি রিজিডিটি অফ মডুলাস। তো এইগুলো একটু মনে রাখবে, এইভাবে মনে রাখতে সুবিধা হয়। এইবার দেখো এখানে আর একটা জিনিস আমি ইগনোর করেছি, সেটা হচ্ছে পার্শ্ব বিকৃতিটাকে আমি কাজে লাগাইনি, তার কারণ এটা দিয়ে একটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। এই পার্শ্ব বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে, এদের দুজনকে বাই করে দেবে। উপরে পার্শ্ব বিকৃতি, এই নিচে দেখো উপরে পার্শ্ব বিকৃতি আর নিচে কি অনুদৈর্ঘ্য বিকৃতি, এদের দুজনকে জাস্ট ভাগ করে দেবে, যেটা বেরোবে সেটা হচ্ছে পোয়াস গুণাঙ্ক। ঠিক আছে, কি বললাম, পোয়াস গুণাঙ্ক, যেটা হচ্ছে তোমার সিগমা দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, পোয়াস গুণাঙ্ক খুব ইম্পর্টেন্ট। কি বললাম, প্রথম যেটা ছিল পার্শ্ব বিকৃতি মানে হচ্ছে যেটা ব্যাসের ব্যাপার ছিল, আর অনুদৈর্ঘ্য বিকৃতি মানে যেটা হচ্ছে লম্বার ব্যাপার ছিল, তাদের মাঝখানের অনুপাত বা পার্শ্ব বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি থেকে আমরা কি বলতে পারি, পোয়াস গুণাঙ্ক পরীক্ষায় খুব আসে। এরপর দেখো পার্শ্ব বিকৃতি মানে আমরা কি বলেছিলাম, ল্যামডা ডি বাই ডি, ঠিক আছে, আর অনুদৈর্ঘ্য বিকৃতি মানে কি বলেছিলাম, ল্যামডা এল বাই এল, তাহলে এইটা বাই এইটা হলো। ভালো করে খেয়াল করে দেখো সবাই দৈর্ঘ্য, উপরেরটাও দৈর্ঘ্য নিচেরটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য, তাহলে অ্যাকচুয়ালি কিছুই থাকলো না, অনুপাত হয়ে গেল। তাই জন্য এদের কোনো একক হয় না। যদি তোমার আসে যে পোয়াস গুণাঙ্কের একক কি, কোনো একক নেই, নো ইউনিট। আর পোয়াস গুণাঙ্কের মানটা খুব পরীক্ষায় আসে। পোয়াস গুণাঙ্কের মান কি হয়, -1 থেকে কি হয় বেশি হয় এবং 0.5 থেকে কম হয়। সাধারণত যত মেটেরিয়াল আছে না তাদের পোয়াস গুণাঙ্কের ভ্যালু 0.3 আশেপাশে থাকে। তো এইটা একটু মনে রাখবে, এর ভ্যালুটা কিন্তু পরীক্ষায় অনেক সময় এসছে। ঠিক আছে, -1 থেকে বেশি এবং 0.5 থেকে কম। তো এই ছিল হচ্ছে ইলাস্টিসিটি। তো আজকে আমি এখানে আমার এই ভিডিওটা শেষ করলাম। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক মারবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পারলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবে। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন এন্ড বাই।